মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদ বিশ্লেষণ। আজকে আমরা অনেক বিষয় নিয়ে কথা হবে, সমসাময়িক বিষয়গুলো নিয়ে বেশি কথা হবে। আমাদের সাথে যথারীতি আছেন সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাবু। আমরা আসলে শুরুটা বাবু যদি আলোচনাটা করি যে আজকে যেহেতু ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস, তো ৭১ এবং ২৪ নিয়ে বেশ কিছুদিন ধরেই কিছু আলোচনা চলছিল। তরুণ তুর্কি যারা আছেন তারা ২৪কে একটু গুরুত্ব দিয়েই কথা বলছিল, আবার যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন বা মুক্তিযোদ্ধা আছেন তারা ৭১কে তাদের আবেগের জায়গা থেকেই সবসময় তুলে ধরছে এবং বাংলাদেশ মানে ৭১। তো এই যে ৭১ আর ২৪ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, এই বিষয়টা নিয়ে আমি আসলে আপনার কাছে জানতে চাই। আজকের এই মহান মুক্তিযুদ্ধে আমি প্রথমেই স্মরণ করছি, তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই যাদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ পেয়েছি, যারা সেদিন তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছিলেন। দেখুন, খুবই দুঃখজনক মানে আজকের দিনে এই আলোচনা করতে হচ্ছে। আমরা আন্দোলন হলো আমাদের ২৪শে জুলাই আগস্ট আন্দোলন ছিল কোটা না মেধা। আমরা একটা অধিকারের জন্য সংগ্রাম করলাম, আমাদের ছাত্র বন্ধুরা সংগ্রাম করলো, তারপরে এটা এসে ভোট, ভাত, ন্যায্যতা, মানবিক মর্যাদা, রাষ্ট্র, তাই তো, মানবিকতা, গুম খুনের প্রতিবাদ, এই তো। সেখানে স্বাধীনতার কি সম্পর্ক? একজন মেধাবীদের কাছে আমার প্রশ্ন আজকে, যে আজকে আপনারা কাদের কি বলছেন? আপনারা জানেন যে যখন ৭১ আর ২৪কে এক করা হয় কিভাবে? ৭১ ছিল আমাদের একটা মানচিত্রের জন্য সংগ্রাম, আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য সংগ্রাম, আমাদের এই একটা সীমানার জন্য সংগ্রাম। হ্যাঁ, অবশ্যই স্বাধীনতা মানে কি? আপনার মৌলিক অধিকার হনন করা হবে না। পাকিস্তান মানচিত্রের স্বাধীনতা আর গণতন্ত্রের স্বাধীনতা বা বাক স্বাধীনতা সম্পূর্ণ আলাদা, দুটো আলাদা। কিন্তু ৭১ ছিল মানচিত্রের স্বাধীনতা। ৭১ ছিল প্রথমত হচ্ছে, দেখুন আমরা তো ৪৭-এ দেশভাগ হয়েছিল ধর্মীয় একটা ভিত্তিতে, যে আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, পাকিস্তানরাও মুসলমান, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, এই তো। পশ্চিম পাকিস্তানের সবকিছু নিয়ন্ত্রিত হতো পশ্চিম পাকিস্তান দ্বারা, পূর্ব পাকিস্তান শাসন হওয়ার কথা ছিল, আমরা শোষিত ছিলাম। শোষণের বিরুদ্ধে আমরা, আমাদের মানুষ ৭.৫ কোটি বাঙালি জেগে উঠেছিল, তারা প্রতিবাদ করেছে, মুক্তিযুদ্ধ হয়েছে, আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে গেছে। আমরা ৯ মাস যুদ্ধ করার পরে এই দেশটা অর্জন করেছি, এমনিতে তো হয় নাই, তাই না? আচ্ছা, এরপরে গত ১৫-১৭ বছরে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এর জন্য লড়াই করেছে, তাই তো। আমি ভোট দিতে পাইনি, আমি আমার কর্মসংস্থান চেয়েছি, পাইনি, কারণ দুর্নীতি হচ্ছে। আমার ভাই ভাতিজাকে, মামা মামুকে আমি চাকরি দিচ্ছি, কিন্তু আপনি যে যোগ্য আমি এটা বিচার করছি না, আমি দেখছি আপনি কি আমার দলের অনুসারী কিনা। বড় অন্যায় করেছে শাসক দল এটা। তারপরে আমি বলি, দেখেন, সেই শোষণের বিরুদ্ধে মানুষ জেগেছে, মানুষ প্রতিবাদ করেছে, আমরা সেই সরকারের পতন হয়েছে, ছাত্র জনতারা একটি নতুন সরকার গঠন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার। এখন এখানে এসে আরেকটি স্বাধীনতা কি করে হয়, যেখানে বলা হচ্ছে মানে ৭১ তো ৭১-এর সাথে আমি কি ৫২কে আর ৭১কে এক করতে পারবো কখনো? এরা কিন্তু বলছে যে দ্বিতীয় স্বাধীনতা, অর্থাৎ প্রথম স্বাধীনতাকে তারা কোনোভাবেই অস্বীকার করছে না। এই যে প্রজন্ম, এই প্রজন্ম কিন্তু মুক্তিযুদ্ধ দেখেনি। আমি যদি আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি, যে বিষয়টা হচ্ছে যে এখনকার যে প্রজন্ম, এরা মুক্তিযুদ্ধ দেখেনি, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম। তো সুতরাং তারা কিন্তু এটাকে বলছে যে ওইটাই মূল স্বাধীনতা এবং প্রথম স্বাধীনতা বাংলাদেশের। আমরা তরুণ প্রজন্ম দ্বিতীয় আর একটা স্বাধীনতা পেলাম অথবা দেখলাম। যদি এইভাবে আপনি ব্যাখ্যা করেন তাহলে জিনিসটা আপনার কাছে গ্রহণযোগ্য হয় কিনা? জন্ম মানুষের একবারই হয়, যে কোনো কিছুর জন্ম একবার হয়। আপনি তার নানা ধরনের ব্যাখ্যা দেওয়া যেতে পারে, ব্যাখ্যা দিতে পারে, আপনি তার রূপান্তর করতে পারেন অন্যরকম। স্বাধীনতা একবারই হয়, বিজয় দিবস মানুষের একবারই হয়। এখন তার বলে ওই সময় তরুণরা দেখে নাই, আজকে থেকে ২০ বছর পরে আমরা হয়তো থাকবো না, কেউ আরেকটা প্রজন্ম আসবে, তারা তাদের মতো করে আরেকটা বিপ্লব ঘটাবে, তখন বলবে আরেকটা তৃতীয় স্বাধীনতা। মানে এগুলা না, মানে কথা যে বলতে হবে ভাইরে, এগুলা করে রাজনীতি করা যাবে না। রাজনৈতিক দল করছেন, ভালো কথা, গণমানুষের কাছে যান, মানুষের। তবে এই বক্তব্য দুটো নিয়ে কিন্তু রাজনীতি হবে, রাজনৈতিক দলের নেতাদের ভিতরে একটা মতবিরোধ তৈরি। আমি যাওয়ার আগে একটু আপনাকে বলি, এই রাজনীতি, এই নেতাদের যাওয়ার আগে সাধারণ মানুষের কথা শুনেন। আজকের দেশের বিভিন্ন জায়গায় এমনিতে একটা আশঙ্কা ছিল যে স্বাধীনতা
দিবসে কোনো হয়তো কোনো কিছু হবে না। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে রাজনৈতিক যারা নেতা আছে তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে বেশি কসলাকসলি করছেন। সাধারণ যেমন মানুষই তো আমরা বলছে। একটু যদি এই মুহূর্তে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই দ্বিতীয় স্বাধীনতা এবং ৭১-এর বিষয়টা নিয়ে মির্জা আব্বাসের একটা বক্তব্য সাম্প্রতিক সময়ে খুব আলোচিত হচ্ছে এবং আজকে গতকালকেরই বক্তব্য তুমি হয়তো বলেছেন। এটা আমরা একটু দেখে নিই বক্তব্যটা, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনে এটা খাটো করতে। তো দেখেন, উনি কিন্তু স্পেসিফিক আপনি যে কথাগুলো বলছিলেন সেই কথাটাই বলছে যে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, স্বাধীনতা একটাই, একবারই হয়। তো এটা তো দেখেন নবীন, মানে কি বলবো, উনি তো রাজনীতি করেন, ওনাকে বলতে পারে এখন, অনেকে বলতে পারে ওনার প্রতিপক্ষ রাজনীতিবিদ। আমি সাধারণ মানুষদের কথা বলছি। আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংস্থা থেকে বিভিন্ন ইয়েতে উদ্যোগে আপনার স্বাধীনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেহেতু রমজান মাস, রমজানের পবিত্রতা ধরে রেখেই করা হচ্ছে। দুঃখজনক, গতকাল রাতে সিলেটে এই বাংলাদেশে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছে, সেখানে আমাদের একজন, জানি না কারা কোত্থেকে আসলো, আমাদের এক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহীদ মিনারের গেট তালা মেরে রেখেছে। আপনি কি জানেন? সেখানে রাত 12টা 1 মিনিটে পুষ্পস্তবক দেওয়ার জন্য সাধারণ মানুষ, তারা কোনো- সাভারেও তো আজকে জয় বাংলা স্লোগান দিয়েছে একটা, না না, তারা দিয়ে ঢুকেছে। জয় বাংলা স্লোগান না, তারা গেছে ফুল দিতে। তারা বলেছে আমরা রাজনীতি করতে না। শহীদ মিনারের গেট তালা মেরে রেখে বলছে 26শে মার্চ হচ্ছে, কি হয়েছে, ফুল দিতে হবে নাকি? কত বড় স্পর্ধা ভাই! এটা কোনো, আমার কথা হচ্ছে এটা না করলে যে কিছু যায় আসবে, শহীদদের কি যায় আসবে না। শহীদ জিন যার মর্যাদা পেয়েছে, আমাদের পবিত্র ধর্মেও আছে, শহীদদের জায়গায় জান্নাতে যাবে। আপনি দেশ রক্ষার্থে, আপনার ধর্ম রক্ষার্থে আপনি যে কোনো ভাবে যান, আপনি এটা পবিত্র, দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা জানেন, এটা আমরা বলি, আমরা হাদিসে জানি। অবশ্যই। সেইখানে যারা দেশের জন্য যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, তাদেরকে আমি অবমূল্যায়ন করতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে এই যে কারা কাদের অঙ্গুলি হেলনে, এটা হলো আজকে সাধারণ মানুষের প্রশ্ন যে ৭১-এর আমি 5 আগস্ট কি করব। আচ্ছা এখন বলেন তো ভাই, 24শে আগস্ট থেকে 5 আগস্ট স্বাধীনতা দিবস কোনটা? তাদের পাশে 24শে আগস্ট তাহলে না, তারা ডেট বলছে না, তারা না, বলছে যে কোথায়? জুলাই আপনি আন্দোলনকে তো জুলাই আগস্ট 5 আগস্টকেই বলতে হবে। 5 আগস্ট, তাহলে বিজয় দিবস কোনটা? এখন সেটা তো আসলে তারা তো স্পেসিফিক ভাবে তারা আবেগ থেকে শোনেন, বলছে যে এই দ্বিতীয় আবেগ দিয়ে স্বাধীনতা। দেশ চলবে না। আপনি কি আমি একটা কথা মনে সেটাই রাখবেন? আমরা জানতে চাচ্ছি আমি যে বলছি 20 আবেগের কোটি বশবর্তী মানুষের হয়ে কথা বলা মধ্যে, ঠিক হচ্ছে কিনা। 20 কোটি মানুষের মধ্যে 28 লক্ষ স্টুডেন্ট, আপনি কি মনে করেন 28 লক্ষ স্টুডেন্ট এটা সাপোর্ট করছে? 28 লক্ষ স্টুডেন্টদের মধ্যে ওই সময় সিংহভাগ ওই আন্দোলনকে সাপোর্ট করেছিল, কোটা না মেধা, বৈষম্য বিরোধী আন্দোলন। কিন্তু আজকে যে কথাগুলো বলা হচ্ছে 28 লাখ স্টুডেন্টের সাপোর্ট করছে। আপনি আসেন 40 লক্ষ আমাদের শ্রমিক আছেন যারা গার্মেন্টসে কাজ করেন, তাই তো? তাদের জনমতটা আছে কিনা? ঢাকা শহর এবং বড় বিভাগীয় শহরগুলো মিলিয়ে 1 কোটির উপর রিক্সা চালক আছেন সারা দেশে, আছে না? আপনি কি তাদের মতামত নিয়েছেন? তারা কি মানুষ না? তারা 1 ভোটের মালিক, আপনিও 1 ভোটের মালিক, আমিও 1 ভোটের মালিক। তারা যদি বলে যে না 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর বিজয় দিবস, আর আপনারটা শুনবো না ওনারটা শুনবো, এই বিতর্কে যাওয়া যাবে না। রাইট। এভাবে দেশকে বিভাজন করবেন না কেউ, প্লিজ। আমি মনে করি হ্যাঁ আসেন, আমরা আপনার একটা খুব মহৎ উদ্দেশ্যে নিয়ে আন্দোলন করেছেন, সেখান থেকে আপনারা 1 দফা করেছেন, আপনাদেরকে আমরা সম্মান করি। সেই জায়গাটা আপনাদের সেই প্রাপ্যটা কেউ নিবে না, কোনোদিন নিবে না। কিন্তু ভাই প্রাপ্যটা আসলে কি, মানে তারা কি পেলো? আমি জানতে তারা চাচ্ছি যে পায়নি। মানে তারা কি পাচ্ছে, ধরেন আজকে দেখুন, যারা যারা front line এ আন্দোলনে fighter ছিল, আহত হ্যাঁ। হয়েছে, তারা কি তাদেরই পেলো? সরকার, তাদেরই মনোনীত সরকার, ডক্টর প্রফেসর ইউনূস কার মনোনীত সরকার? না, তাদেরই মনোনীত তাদের সরকার, হ্যাঁ। রাষ্ট্র ক্ষমতা এখন সবচেয়ে বেনিফিশিয়ারি কারা? সেটা তো আর এই মুহূর্তে বলা মুশকিল। ভাই কিন্তু পুলিশ beneficiary- প্রটোকল পায় কারা? আমি আপনি পাই? না, স্বাভাবিকভাবে উপদেষ্টারাই পাচ্ছেন। উপদেষ্টার বাইরে ওনারা পায় না? খুব বেশি পাচ্ছে বলে মনে হচ্ছে না যতটুকু এখন। পাচ্ছে, কতটুকু পাচ্ছে সেটাকে অন্য সেটা একজন সংখ্যা পাচ্ছে। খুবই কম। আচ্ছা আপনি আসেন, সত্যি কথা বলি, আমরা আপনার সাথে এই তর্ক করতে চাই। আমি উপদেষ্টা নাহিদ ইসলাম যখন পদত্যাগ করলেন, তখন কি তিনি উপদেষ্টা ছিলেন? পদত্যাগ করার পর না, তখন তো উপদেশ থাকা উনাকে নিয়ে যখন আমাদের বলা হয়েছে আমাদের প্রেস সচিব যখন উনাকে পাশে বসায় প্রেস কনফারেন্স করে বলল নাহিদ একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, সেটা কি বলতে পারেন একজন মানে একজন সরকারি কর্মকর্তা যখন আরেকজনকে চলে যায়, উনি কি এটা বলতে পারেন?
শোনেন ভাই, Right. বললে অনেকগুলো কথা বলা যাবে, আমরা সেই তর্কে যেতে চাচ্ছি না। আবারও বলছি, বিভাজনের রাজনীতি বাংলাদেশে করার দরকার নেই। তবে আমি মনে করি আমাদের 24-এর আন্দোলনের তরুণ নেতৃবৃন্দ তারা কিন্তু এখন অনেক ম্যাচিউর। তারা কিন্তু এর মধ্যে সর্বশেষ আমি মাহফুজ আলমের কথা বলবো, বর্তমান তথ্য উপদেষ্টা, তিনি কিন্তু চমৎকার একটি মানে ইতি কথা টেনেছেন। 71-কে কিন্তু তিনি কোনোভাবেই, এর আগে কি বলেছেন আমি সেগুলো বলবো না, কে কি বলেছে সেটা না, তার সর্বশেষ যে স্ট্যাটাসটা সেটা এখনো আমার কাছে মনে হয়। আমি সেদিন সত্যিকার অর্থে মনে করেছি যে তিনি বাস্তবতা বুঝেছেন যে 71-কে কোনোভাবেই 24-কে মূল্যায়ন করতে, 71-কে কখনো আন্ডারমাইন্ড করা বা 71-কে নিয়ে তুচ্ছতা ছিল না। 71 আমাদের মহান। তাহলে আমরা একটু শুনে এমনকি আসি, হ্যাঁ। ছাত্র জনতার, ছাত্রদের যে নতুন সংগঠন আক্তার, তিনিও কিন্তু বলেছেন 71 আমাদের মহান মুক্তিযুদ্ধ, একে কেউ অস্বীকার করবে না। এনসিপির প্রধান ব্যক্তি নাহিদ ইসলাম, উনি 24 এবং 71-এর এই যে বিষয়টা নিয়ে সাম্প্রতিক সময় একটা বক্তব্য দিয়েছেন, এবং সেই বক্তব্য আমরা শুনে আসি, তাহলে আমরা বুঝতে পারবো তাদের মানসিকতাটা কি। একটু তার আজকে বক্তব্যটা- মনে হয় বলেছেন। হ্যাঁ, তার বক্তব্যটা একটু দেখে নিই। আমরাও কিন্তু 71-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, 24-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। ফলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ, এবং আমরা মনে করি তারা 24-এর গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। এই যে নতুন তরুণরা নেমে এসেছে, নতুন সময়ের যে বার্তা, সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না। উনি ক্লিয়ারই আমি আপনাকে বলছি, এই যে নাহিদ ইসলাম এখন যে কথাটা বলছেন, আমি তাকে অসংখ্য ধন্যবাদ দিই, কিন্তু আবার একটু ছোট্ট করে বলতে চাই, 71 বৈষম্যহীন সমাজের কথা বলেছে। হ্যাঁ, ছিল বৈষম্য করা যাবে না, কিন্তু ওইটা আর এটা একই লক্ষ্য না। এখানে আমি বারবার বলছি, স্বাধীনতা আপনি বুঝেন, আপনি একটা রাষ্ট্রের অধীনে আছেন, একটা শাসকের অধীনে, আপনার একটা স্বয়ংসম্পূর্ণ সেনাবাহিনী আছে। সেই সেনাবাহিনীর বিরুদ্ধে আপনি বিদ্রোহ ঘোষণা করেছেন, সেই বিদ্রোহ ঘোষণা করে আপনি একটা আলাদা রাষ্ট্র ঘোষণা করেছেন। সেটা কত বড় রিস্ক! আমরা যদি জয়লাভ করতে না পারতাম, আমাদেরকে যদি আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো সাহায্য না নাহিদের করতো, বক্তব্যে কোথাও কিন্তু নাই আলাদার বিষয়টা, তারা কিন্তু ওটাকে আমি মেনে বলছি নিয়ে আলাদা না, 24-কে সে বলছে Right. বলছে কেউ বিরোধ তৈরি করে না। Right. আমি তাকে ধন্যবাদ দেই, কিন্তু আবার বলছি ভাই, 24-এর আন্দোলন অনেক প্রাণ গেছে নিঃসন্দেহে, 71 তার চেয়ে অনেক বড় আন্দোলন ছিল। অবশ্যই 24-এ আন্দোলন করেছেন, আপনার মোবাইল ফোন ছিল। 24-এ আন্দোলন করেছেন, আপনার ব্যাপক যোগাযোগ ছিল। আমাদের 71 আন্দোলনের প্রযুক্তির যুগে যোগাযোগ করা করার হয়েছে। পয়সা ছিল না আমাদেরকে, তখন আমরা জানি না কি হবে, ট্রেনিং ছিল না, কিছুই তো ছিল ফলে না। ওইটাকে কখনোই আমরা পাশাপাশি করবো না। আমার অনুরোধটা কোথায়, প্লিজ কেউ পাশাপাশি করবেন না। 71-71-এর জায়গায় 24 আপনাদের যেটা আছে, ভাই এখন একটা কথা বলি, 90 আসতো, 90 না হলে কি 24 আসতো? হ্যাঁ, আমরা তো 90টাকে কেন 90 ভুলে ভুলে গেলাম? গেলাম। হ্যাঁ, আপনি বলেন তো ভাই, 71-এর পরে 90 যদি না আসতো, এরশাদ সরকারের যদি পতন না হতো, তাহলে কি গণতন্ত্র শুরু হতো? তাহলে 90 যদি না আসতো, গণতন্ত্রের পক্ষে যে আন্দোলন, হ্যাঁ, সেটা তো আর 90-কে আমরা 90 স্মরণ দেখা করেছি। দিয়েছে, হ্যাঁ। 90-কে সর্বশেষ কারা স্মরণ করেছে, এটা মনে রাখতে হবে ভাই। এই জন্য বলছি, অবশ্যই 24-কে মাথায় রাখতে হবে। এই 24-এর আগে কিন্তু আরো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আপনার মনে আছে নিশ্চয়ই, 16, 17, 18 পরে এদেশের স্কুল বাচ্চা, তারা এখন স্টুডেন্ট ছাত্র হয়েছে, তারা এবার আন্দোলন করেছে। তারা কিন্তু একবার রাস্তায় নেমেছিল নিরাপদ সড়কের জন্য। তারা কিন্তু একবার দেশটাকে, সরকারকে 24 ঘন্টার জন্য হলেও বুঝিয়ে দিয়েছিল। সরকার কিন্তু ছিল না যে সম্ভব। সরকার কিন্তু তখনও টনক নড়ে নেই, ওই সরকারের টনক নড়ে নেই বলেই এইবার তার চূড়ান্ত খেল। আমি বারবার বলছি, যে কোনো জনমানুষের জন্য আন্দোলন, যে কোনো আন্দোলনের গণমানুষের একবার সম্পৃক্ততা হলে সরকার কোনো বিশ্বের তামাম শক্তি আসলো সেটাকে, সে আন্দোলন। তবে একটা বিষয় আলোচনায় আমরা যাবো একটু পরেই, কিন্তু তার আগে একটু বলি যে আপনি প্রসঙ্গটা ভালোই তুললেন এই মুহূর্তে, যে স্টুডেন্টরা যখন রাস্তায় নামার পরে কিন্তু 24 ঘন্টা ভিতরে তারা একটা শৃঙ্খলার ভিতরে রাস্তাকে নিয়ে এসেছিল। তারাই কিন্তু প্রমাণ করেছিল যে যদি উদ্যোগ নেওয়া যায় এটা সম্ভব। আপনার কি মনে হয় না যে 24-এর আন্দোলন, এই যে ছাত্র জনতা, তাদেরও ভিতরে ওই স্পৃহাটা একটু হলেও কাজ করেছে যে হ্যাঁ, আমরা যদি সবাই একতাবদ্ধ থাকতে পারি এবং আমাদের উদ্দেশ্য ঠিক থাকে, তাহলে আন্দোলন সফল করা সম্ভব? দেখুন, আমি আপনাকে একটা জিনিস বলি, এই যে আমাদের এনসিপি, আমি জানি অনেক মানুষ রাজনীতি করে না, তাদের প্রতি তারা মুখিয়ে আছে। মানে আমি বিভিন্ন লোকজনের সাথে যখন কথা বলি, তারা আওয়ামী লীগের রাজনীতি দেখেছে, বিএনপি রাজনীতি দেখেছে, জামাত ইসলামের রাজনীতি দেখেছে, তারা রাজনীতি বিমুখ। তারা বলেছে যে তারা এবার বিএনপি নিশ্চিন্ত ক্ষমতায় আসবে, নির্বাচন হোক, চোখ বন্ধ করে ক্ষমতায় আসবে। কিন্তু আমাকে একজন নির্দিষ্ট করে বলেছে
যে আমি এই ছাত্রদের দলে এবার যাব, কি করতে, আমি ভোটটা দিতে যাব। সে বলছে ফেল করবে, তার মানে কি ওদের মধ্যে কিন্তু অনেকগুলো ভালো গুণা বলে। আপনি তাদের বক্তব্য Right. শোনেন। আমি বাবু একটু আপনার আমি সাথে আমি আবার শেষ করি add আপনাকে। করবো, হ্যাঁ। আমি আক্তারের বক্তব্য যখন শুনি তখন আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। যখন নাহিদ ইসলাম কথা বলে তখন আমি চোখ ফেলাতে পারি না। যখন একই সাথে কথা বলে সার্জিস, আমি তার যে মানে বীর দর্পে যে বক্তৃতা, মানে আমার কাছে মনে হয় বহুদিন পরে আমি একজন দেখছি যে ন্যায্য কথাগুলো ন্যায্য বলছে। কথা বলে, হ্যাঁ। সার্জিস যখন কথা বলে কোনো যুক্তি ছাড়া কথা বলে না। হাসনাত যখন কথা সামান্তা বলে, যখন কথা বলে, রক্ত আপনি টকবক বলেন তো করে। আমাদের সামনে লাস্ট 10 বছরের কোন নারী নেত্রীর কথা পেয়েছেন? আপনি যখন একই সাথে আসিফ মাহমুদের কথা শুনবেন, মানে খুবই কোনো ধরনের পলিটিক্যাল ইনকারেক্ট তার মধ্যে কথা পাবেন না, এবং কোনো ধরনের ভুল কথা তিনি বলছেন না, তিনি জেনে বুঝে বলছেন। আমি এই কথাগুলো কেন বললাম, যে সত্যিকার অর্থে বলি যে তারা, তাদের সে আন্তরিকতা আছে, আমি বিশ্বাস করি কথা আছে, তাদের পক্ষে আসলে সম্ভব। কারণ সর্বশেষ পর্যন্ত রাজনীতিবিদ ছাড়া কার ডাকে 100 মানুষ জড়ো হচ্ছে? একসাথে জড়ো হয় না। কিন্তু ভাই সমস্যা অন্যখানে। আপনি কালকে রাতে যেটা আলোচনা করছিলাম, 135টি গাড়ি, আমি এই খুব প্রসঙ্গটি ব্যথিত আসছিলাম, এই প্রসঙ্গটি আসছিলাম যে দেখেন, আমরা সবসময় বলি রাজনীতি বা গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে। যখন 135টা গাড়ি নিয়ে তাদেরই দলের তাসনিম যারা, আমি এই বিষয়ে তাসনিম যারা সরাসরি একটা পোস্ট দিলেন এবং পোস্টে তিনি ব্যাখ্যা চাইলেন, এটা যেমন গণতন্ত্রের সৌন্দর্য। অনেকে অনেক চিন্তা করতে পারি, আমরা যদি পজিটিভলি চিন্তা করি তাহলে এটা গণতন্ত্রের সৌন্দর্য, যে একই দলের ব্যক্তি হয়ে সে ব্যাখ্যা চেয়েছে যে আপনাকে ব্যাখ্যা দিতে হবে, জনগণ এটা জানতে চায়। এবং তার খানিকক্ষণ পরেই কিন্তু সার্জিস আলম নিজেই ব্যাখ্যা দিয়েছেন এবং স্পেসিফিক করেছেন কত টাকা দিয়ে কতগুলা গাড়ি ভাড়া করা হয়েছে, কতগুলা গাড়ি তার আত্মীয় স্বজন বা এলাকাবাসী ভালোবেসে দিয়েছে, এবং এই টাকাটা সে যে তার দাদার কাছ থেকে পেয়েছে সেটাও সে স্পেসিফিক করেছে। এই যে জিনিসটা দীর্ঘদিনে কোনো চর্চা কিন্তু আমাদের রাজনীতিতে ছিল না, মানে ব্যাখ্যা দেওয়া, জবাবদিহিতা করা, জনগণের প্রশ্নের উত্তর দেওয়া, রাজনীতিবিদরা থোড়াই কেয়ার করেছে এতদিন। এই ছেলেপেলেগুলা কিন্তু শুরু করলো, প্রশ্ন যেখান থেকে আসুক, তার দল থেকে আসুক আর সাধারণ মানুষের কাছ থেকে আসুক, তারা কিন্তু জবাবদিহিতা শুরু করেছে, জবাব দিচ্ছে, ভুল দিক ব্যাখ্যা দিক যাই দিক কিন্তু দিচ্ছে। এই প্রবণতাটাকে আপনার অবশ্যই সাধুবাদ জানানো উচিত বলে আমি মনে করি। আমি সাধুবাদ জানাই। আমি এই জন্যই প্রসঙ্গটা তুললাম। প্রথমত হচ্ছে চর্চাটার জন্য সাধুবাদ জানাই। দেখেন, সার্জিস আলম এই মুহূর্তে এনসিপির যে পদেই থাকে ধরে নিতে হবে যে সে অনেক বড় একটা মুখ, এবং বাংলাদেশে যদি পরিচিত নতুন ছাত্র নেতৃবৃন্দ যদি 100 জন কেউ চিনবে না, 10 জনকে যদি চিনবে না, তার ভিতরে 5 জনকে চিনে, তার মধ্যে শীর্ষস্থানীয় সে সার্জিস একজন। আলমের নামটা। এবং আমি তো দেখেছি যে অনেক মানে বাসার স্টুডেন্টরা তাকে খুবই পছন্দ করে, এটা কোনো অস্বীকার করার কিছু নেই। কিন্তু এখন যেটা হচ্ছে, তার মতো একটা মানে প্রভাবশালী ওই দলের নেতা হওয়ার পরে সেখানেই আরেকজন যুগ্ম আহ্বায়ক বা যে জ্যেষ্ঠ সমন্বয়ক, হ্যাঁ, যে যারা, যিনি প্রথম এটা জানতে চেয়েছেন যে সার্জিস তুমি কিছুদিন আগে বলেছো তোমার টাকা নাই, কিন্তু আমার জানতে ইচ্ছা করে, এটা তো ভালো না ভাই, এই এটা প্লিজ, এটা আমি উত্তর পাওয়ার আশা রাখলাম। সার্জিস খুব সাবলীল ভাষায় তার উত্তর দিয়েছে। আমি এটাকে অসংখ্য সাধুবাদ জানাই যে আমাদের দেশে এটা নজির নাই। অন্য দল হলে, আমার ধারণা, মাফ করবেন, রাজনৈতিক দলগুলোকে আমি ছোট করে বলছি, অন্য দল হলে পরের দিন শোকজ করা হতো, কেন গণমাধ্যমে ডাকা করা হলো বা বলা হলো এটা, তারপরে তাকে বলা হতো যে 7 দিনের জন্য তাকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হতো, বা হয়তো বা আরো পানিশমেন্ট দিত। কিন্তু আমার কাছে ভালো লেগেছে যে এই যে গণতন্ত্র, এই পার্টিটা আমার কাছে মনে হয়েছে, এনসিপি পার্টিটা, এইটা কোনো পারিবারিক পার্টি হবে না। আমার কাছে মনে হয়েছে এটা জনগণ, এটা একটা গণতন্ত্র আছে, এখানে চাইলেই নাহিদ ইসলাম এককভাবে কিছু করতে পারবে না, এটা এখন প্রথম মনে হচ্ছে, তাহলে ভেঙে যাবে। কারণ একটা যে মনে রাখবেন, এই ছাত্র কিন্তু সবাই একখান থেকে যায় নাই, বিভিন্ন জায়গা থেকে এসেছে, এবং তাদের পরের লেয়ারগুলো যদি যখন দেখবেন, সেখানে ওরা চাইলেই কিন্তু একটা কিছু করতে পারবে। আই ডোন্ট বিলিভ ইট। যেমন সার্জিস আর হাসনাত যে ক্যান্টনমেন্টে গিয়েছিল, এটা কিন্তু পরবর্তীতে দেখেন রিয়াকশনটা খুব ভালো হয় নাই। কারণ হান্নান মাসুদ বলল যে হয় একজন মিথ্যা বলেছে এবং আপনারা আমাদের দল পার্টিটাকে বদনাম করে ফেলতেছেন। এটা কখন বলা, যখন তার সেই তাকত থাকে, এবং আমি মনে করি এটা সাধুবাদ। এবার আসি সার্জিস আলমের সম্পত্তির হিসাব পাওয়া, যে সম্পত্তি হিসাব না, দাদার সম্পত্তির কথা বলা হয়েছে। বলেছেন যে আমার যেই টাকা খরচ করা, এটা তার পারিবারিক উত্তরাধিকার সাথে তার সেই সক্ষম, এবং এরকম একটা নির্বাচন সে করে ফেলতে পারে। দাদা যেই 50 বছর আগে এই সম্পত্তি দাদা রেখেছে। এবার দেখেন, আমাদের সময়টা হচ্ছে কি এমন, এত আমরা সময়টা, যুগটা এত ফাস্ট
সার্জিস আলমের এই বক্তব্য মানে ধাই ধাই করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বিভিন্ন জনের মানে সমাজ মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে নানা মতের, নানা লোকের নানা মত, নানা ইয়ে একজন বিশ্লেষণ করেছেন এবং সেটা অনেকে শেয়ার করেছে। এটা সত্য মিথ্যা আমরা জানি না। বলেছেন সার্জিস আলম 2 ভাই, তার দাদা যে সম্পদ রেখে গেছেন সেটা হচ্ছে 3 বিঘা সম্পদ, এবং অটোয়ার এই পঞ্চগড় অটোয়ার এই জায়গার সম্পদের দাম যদি হিসাব করা হয় তাহলে তার আরেক চাচা আছে, ফুপু আছে, তার বাবা একজন ব্যবসায়ী, এবং সেইখান থেকে ব্যবসা মানে প্রতিদিন ট্রেডিং বিজনেস করে এরকম একটা কিছু বলেছে, আড়তের বিজনেস আছে। তো ধরে নিলাম সবকিছু মিলে তার যে সম্পদের হিসাব দিয়েছে তাতে তারা কোনোভাবেই 6 লক্ষ টাকা একদিনে গাড়ির বিল দেওয়ার মতো অবস্থা নেই, এটা বলেছে। 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা এটা আসছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন হচ্ছে যে সার্জিস আলম যেটা বলেছেন, আমার মনে হয় সম্ভবত সার্জিস আলম, আমি ধরে নিতে চাই, বিশ্বাস করতে চাই সার্জিস ঠিক কথাটাই বলেছেন, আছে এটা তিনি বিশ্বাস কোন বলছেন, এবং হয়তো অন্যরা ভুল বলছে, এবং সার্জিস আলমের দাদা এটা রেখে যেতেই পারে। দাদা, আমার প্রশ্ন হলো কি, এই রাজনীতিটা ভালো না। আমি যে জায়গায় কালকেও বলেছি যে হাসনাত তো রাজনীতি করছে না। হাসনাত কি চাইলে কুমিল্লা, ঢাকা কুমিল্লা তো অনেক কাছাকাছি, হাসনাত আব্দুল্লাহ যদি মনে করে তার শুভাকাঙ্ক্ষী। না বাবু, এখানে আমার একটা প্রশ্ন যে আমাকে ভালোবেসে যদি আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী, আমার জেলাবাসী আমার জন্য গাড়ির বহর, আমার জন্য কিছু একটা করে এবং আমি সেখানে উপস্থিত হই আমার জানার মতে, তা এখানে আমি দোষের কিছু তো দেখছি না। আপনি যখন দেখবেন যে আপনি একটা দায়িত্বশীল পদ মানে দায়িত্বশীল পদ না শুধু, আপনি রাষ্ট্রের এই মুহূর্তে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, যে মানুষটি সরকার গঠনে তার ভূমিকা থাকে, ভূমিকা তো আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। বা যারা এরকম কাউন্টেবল পার্সন, আপনি কিন্তু সার্জিস কিন্তু আমার আপনার মতো অর্ডিনারি না, এটা বুঝতে হবে। তখন না তার কাছে অনেকে আসবে, বলবে, তাকে নিবৃত্ত করতে হবে। এইখানেই নেতার, তবে এটাও তো সত্যি কথা যে যখন প্রশ্ন ওঠে যে আসলে এনসিপি কে কারা ভোট দিবে, তাদের তো এখনো রাজনৈতিকভাবে তাদের ভিত্তি শক্তিশালী না, তখন এই ধরনের একটা শোডাউনও তো প্রয়োজন। এই শোডাউনে ভোট আসে না ভাই, এটা ভুল করেছে। আমি বলছি এই শোডাউনটাতে বলছি এটা যদি রিক্সাওয়ালা হতো না, আচ্ছা দেখেন তো পারসেপশনটা কি দাঁড়াতো। সার্জিস নেমেছে রিক্সায়, একসাথে 50টা রিক্সা তার পিছনে, পরের দিনে ঘটনা কিন্তু আর আসে নাই। না, সে ভ্যানে করে সব বাড়িতে গেছে। আসলে আমি আবারও বলছি, প্রথম দিন যাওয়ার পরে সার্জিস কিভাবে ব্যাক করেছে, আগের দিন এটা তো ছিল প্রোগ্রাম, ওটা তো আপনার প্রোগ্রাম করবেন বলেই বলেছেন। আপনি সৈয়দপুর এয়ারপোর্ট থেকে নেমে আপনি এই গাড়ির বহর নিয়ে দেবিদার হয়ে আপনি যাবেন, এটা তো আপনার প্ল্যান, আপনি তো জানিয়েছেন। এটা কোনো দোষের না, আবার বলছি। কিন্তু আমার মতে যেটা হচ্ছে, যেই রাজনীতির বদল আমরা চেয়েছি, এই রাজনীতি একদিন দেখে আসছি না। আমি প্রশ্নটা অন্যরকম যে ঠিক আছে, এই গাড়ি বহর হয়েছে, সবাই এটা সমালোচনার জায়গায় তৈরি হয়েছে এবং সমালোচিত হয়েছে সার্জিস। তার পরের দিন বা ওই দিনের পরের থেকে সে যে প্রত্যেকটা বাড়ি বাড়িতে গেছে, ভ্যানে ভ্যানেই ঘুরছে, দোকানে দোকানে গেছে, সেই বিষয়গুলো কেন আলাদা হয়ে গেল? আপনি খেয়াল করবেন, সার্জিস কিন্তু বলেছে যদি আমরা ভালো কাজ করি তাহলে আমাদেরকে ভোট দিবেন। সে গেছে, সে মানুষের সাহায্য করেছে, উপকরেছে, এগুলো মিডিয়া আসছে। সবসময় মনে রাখবেন, আপনি যেটা প্রতিদিন অফিস আসেন, এটা কিন্তু আপনার কাজ। যেদিন আপনি আসবেন না সেটা আপনার ছুটি। 5 দিন না আসলে অফিস ম্যানেজমেন্ট আপনাকে খুঁজবে, কারণ তার মানে সামথিং রং। তখন আপনি বলবেন, ভাই আমি তো মাসে 25 দিন টানা আসলাম, তখন তো একবার খুঁজলেন না, কারণ ওইটা আসাটা আপনার দায়িত্ব। সার্জিস যেটা করছে স্বাভাবিক, যেটা অস্বাভাবিক সেটা নিয়ে আলোচনা হবে। 135টা গাড়ির বহর 50 কিলোমিটার রাস্তার মধ্যে, এটা অস্বাভাবিক। আমরা এবার একটু প্রসঙ্গটা পরিবর্তন করি যে এখন অন দ্য ওয়ে টু চীন আমাদের প্রধান উপদেষ্টা রাস্তায় আছেন, উনি হয়তো মানে আকাশেই আছেন। যাওয়ার আগে উনি 26শে মার্চ উপলক্ষে গতকালকে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে গেছেন, যে ভাষণটা আসলে আমরা গতকালকে ওই ভাষণটা একটু আলোচনা করেছিলাম। তবে ভাষণের প্রতিক্রিয়া হিসাবে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে তার নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ এখনো অস্পষ্ট বা মন্তব্য অস্পষ্ট। উনি জাস্ট যা বলেছেন আমরা যদি একটু দেখে নিতে চাই মির্জা ফখরুলের বক্তব্যটা, আমরা একটু দেখব। এটা অত্যন্ত স্পষ্ট কথা, ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না, বিএনপি জাতির স্বার্থে
জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সংহতিকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। তো আসলে একটা জিনিস আমরা স্পষ্ট হচ্ছে যে আমার ভাষ্য অনুযায়ী আপনি মনে হয় প্রধান উপদেষ্টা যতবার কথা বলেছেন নির্বাচনে ততবারই কিন্তু বলেছেন যে ডিসেম্বর অথবা মার্চ। উনি কিন্তু শেষ ভাষণে সে একই কথাই বলেছেন। তারপরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বললেন যে এখন অস্পষ্ট, আসলে বিষয়টাকে আপনি দেখেন, কেন বলা হচ্ছে এটা? আমাদের ডক্টর ইউনূস সাহেবের জন্য এটা আসলে একটা দুর্ভাগ্যই বটে। কেন দুর্ভাগ্য? তিনি কোনোভাবে মানে রাজনৈতিক দলগুলো আস্থা অর্জন করতে পারছেন না। পারবে কিভাবে বলেন? তারও কারণ আছে, কিন্তু এটা প্রফেসর ইউনূস সাহেব ভালো জানেন। আমি মনে করি উনি বলছেন আমরা মাঠের খেলোয়াড়, অনেক বড় দুনিয়ার খেলোয়াড়, দুনিয়ার মাঠে, এই মাঠে শুধু খেলা। আমি মনে করি উনি অনেক বড়, সত্যি উনি কথাটা ঠিকই বলেছেন। ওনার মাথায় অনেক কিছু আছে, এটা হয়তোবা। কিন্তু আমি যেটা বলবো যে বিএনপি কোনোভাবেই প্রফেসর ইউনূসের প্রতি আস্থা তার কথায় কেন রাখতে পারছে না বলেন তো? কারণ শঙ্কা জাগে, মনে ভয় হয়। 1/11 দেখেছেন তো ওনারা। বিএনপি কিন্তু 2001 থেকে 5-এর যে রাষ্ট্র ক্ষমতা ছিল তাদের সবচেয়ে বড় দোষারোপ ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা। ওই সময়টা ওইটা একটা বড় ব্যর্থতা। আর বাংলা ভাই এবং শায়ক আব্দুর রহমান উত্থান। এর বাইরে আপনি দেখেন তো বিএনপি শাসন আমলে কি এমন এরকম এখন এত হাজার হাজার কোটি টাকার কি লুটপাট হয়েছিল, অভিযোগ আসছিল না। এখন প্রশ্নটা হচ্ছে কি দেখেন, আপনি যদি খেয়াল করে থাকেন প্রফেসর ইউনূস সাহেবের কথায় আসলে অনেকেই আস্থা পাচ্ছে না। বলছে যে নির্দিষ্ট রোডম্যাপ নাই। মানে উনি বললেন না যে আমার এই সময় ভোটার তালিকা হালনাগাদ শেষ, অক্টোবরের শিডিউল বা নভেম্বরে নির্বাচন কমিশন শিডিউল করবে, ডিসেম্বরে ইলেকশন বা জানুয়ারিতে ইলেকশন, এই প্যাকেজ হবে, এই সংস্কার হবে, আমি আসার পর এটা করব। উনি সুস্পষ্ট চাচ্ছে। এখন এইটা হচ্ছে উনি কোনোভাবে আস্থা, ওই যে বললাম একটু আগে কিভাবে তবে না আস্থা কেন পাচ্ছেন আরো বলি, যেটা কয়েকদিন আগেই তারাও বলছেন যে সরকারের প্রেস সচিব কিভাবে নাহিদ ইসলাম ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে এটা নির্ধারণ করেন। কারণ নাহিদ ইসলাম ওই দলের প্রধান, তার মানে ওই দল প্রধানমন্ত্রী হতে হলে তো তাকে ওই দলটাকে ক্ষমতা হতে হবে। তখন তাদের আশঙ্কা জাগে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে কিনা। ভয়টা কিন্তু অন্য জায়গায় এখন। কিন্তু কারণ এটা তো সত্য, বিএনপির রাষ্ট্র ক্ষমতা ঢাকা শহরে তাদের কিছু নাই ক্ষমতার কেন্দ্রে। বাহির দখলে তাদের ব্যাপক জনসমর্থনের চাপে লোকাল প্রশাসন তারা যা বলে তাই শোনে। যেটা আমি সত্য দেখেছি, আমি তাই বলছি। ঢাকা শহরে চাইলেই বিএনপি কোনো কিছু করতে পারবে না, প্রশাসন তাদের কথা খুব শুনে না, যেটা আমাদের ছাত্রদের কথা শোনে। কিন্তু ঢাকার বাইরে লোকাল প্রশাসন বিএনপির যে গণসমর্থন এবং এখন যে তাদের গণজমায়েত হয়, এটা চাপে পড়ে লোকাল প্রশাসন বাঁচার জন্য হোক বা এমনি লোকাল প্রশাসন অনেক নতজানু হয়ে গেছে, তারা বিএনপির কথা শুনে। এখন যদি বিএনপির একটা আশঙ্কা তো থাকতে পারে যে আমি এখন আমার ফুলের বিছানো পথে আমি শুধু হেঁটে যাওয়ার কথা, আমার তো আর কিছু করে না, আমার 17 বছর ভোট হলেই পরের দিন ডিক্লারেশন আসবে আমি জয়লাভ করেছি। পারসেপশন এটা যত যাবে সেটা তাদের জন্য তত সমস্যা। তাদের জন্য তাদের এত বড় দলকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে, বিভিন্ন দল নেতাদের সম্পর্কে অভিযোগ আসতেছে, এগুলো তাদের জন্য খারাপ। কিন্তু তারা ক্ষমতায় আসলে আর রাষ্ট্রে অনেক বৈরী অবস্থা হচ্ছে। বিএনপি যেটা চিন্তা করে যে রাষ্ট্র যদি আরো 6 মাস পরে আরো 1 বছর নির্বাচন হয়, রাষ্ট্রকে নিয়ে যে ধরনের নেতিবাচক কথা সারা দুনিয়া চলছে, ভবিষ্যতে সেই রাষ্ট্র পরিচালনা করতে গেলে আবার নতুন করে তাদের কাছে যেতে হবে, রাষ্ট্রের ইমেজ তৈরি করতে হবে। তারা তো অত সময় বিএনপি যদি ক্ষমতায় আসেও তাও তো বড় চ্যালেঞ্জ নিয়ে আসতে হবে তাদের। অবশ্যই অবশ্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি চিন্তা করেন, আপনি পার্শ্ববর্তী আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র ভারত, যেখানে শেখ হাসিনা আছে, ভারতের সাথে বাংলাদেশের কি সম্পর্ক হবে এটা নির্বাচিত সরকার আসলে এটা বোঝা যাবে। এইটা তো সেটেল করতে হবে। আমাদের সাথে তাদের অনেকগুলো ইস্যু রয়ে গেছে। আমাদের এখানে ভারতের অনেকগুলো কার্যক্রম ছিল, আমাদের এখানে উন্নয়নের তারা অংশীদার, যদিও বলা হয় পার্সেন্টেজ খুব কম। আপনি দেখেন অনেকগুলো অংশীদার রাষ্ট্রের অনুদান বন্ধ হয়ে আছে। আমি যে কারণে বলছি যে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিএনপি বারবার যেটা বলছে যে আপনারা নিরপেক্ষ থাকুন, নিরপেক্ষতা হারাবেন না, নিরপেক্ষতা হারাবেন না। আপনার এটাও বলছে আপনাদেরকে ফেল হতে দেওয়া যাবে না, ফেল হতে দেওয়া যাবে না। মানে তার বিএনপি চাচ্ছে আপনারা সফল হন। বিএনপি চাচ্ছে ভাই তার রাজনৈতিক, এটা তার রাজনৈতিক পলিসি যে আমি নির্বাচন হবে, নির্বাচন দিবে, আমি নির্বাচন করে পাশ করে বের আসবো। অন্যদিকে নতুন যে দল বা জামাত ইসলামী এই নির্বাচন নিয়ে খুব আগাচ্ছে না। সামনে অনেক সমস্যা আছে। মির্জা ফখরুল এমনি বলছেন না,
বুঝতে কারণ পারছি। একবার আপনি বলছেন গণপরিষদ, একবার বলছেন স্থানীয় সরকার পরিষদ। এনসিপির আরেকজন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি উনি সম্প্রতি বলেছেন যে 5 আগস্টের মতো টেকনিক ব্যবহার করে তরুণদের বড় একটি অংশ নির্বাচনে বিজয়ী হবে। তো আসলে এই যে টেকনিকটা কি ছিল, বা এই টেকনিকটা ব্যবহার করে আবারও নির্বাচনে জয়ের যে একটা স্বপ্ন তারা দেখছে, এই বিষয়টা নিয়ে আপনি কিছু জানেন কিনা আসলে, বা উনি কি বলতে চেয়েছেন? যেমন আজকে চাঁদপুরে একটা সভায় তিনি কথা বলেছেন, এই কথাগুলো আমি বলবো অতি কথন। মানে 5 আগস্ট একটা হচ্ছে তরুণদের শুধু বিজয়, ছাত্র জনতার, এখানে কিন্তু বিএনপি একটা বড় স্টেক হোল্ডার। আমরা বারবার বলছি ভাই তোমরা এগুলো বলো না এভাবে। জামাত একটা বড় স্টেক হোল্ডার ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক দলের সাথে সাধারণ মানুষও ছিল, সাধারণ মানুষ ছিল, বেসরকারি ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল। আপনি কি টেকনিকের কথা বলতে, এখন তো আরেকটা বিতর্ক তৈরি হবে। নিশ্চয়ই আমি মনে করি নাসিরুদ্দিন পাটোয়ারি হয়তো বলবে যে টেকনিক এখন কেউ মিলাবে কি, যে আমরা 16 বছরের স্টুডেন্টদেরকে ভোটার করতে বলছি দেশে 1 কোটি, তাহলে ভোটার বেড়ে যাবে। তো 16 বছর বয়সীরা আসলে কি আপনার মনে হয় তারা আসলে এনসিপিকে ভোট দিবে? আমি জানি না এটা টেকনিক কিনা। এখন মানুষ নানা ধরনের পূর্ব অনুমান করবে তাহলে টেকনিকটা কি। আমি খুব পজিটিভ অর্থগুলো বলছি। টেকনিক হতে পারে ছাত্রদের, আমাদের সাধারণ ছাত্র আমাদের পক্ষে আসবে, একজন ছাত্র বাড়িতে 4 জন করে ভোটার থাকে, সেই 4 জন ভোটার আমাদেরকে এসে ভোট দিবে, হতে পারে এটা একটা টেকনিক। আবার যেটা হচ্ছে যে এই যে আপনি যে ভোটার করলেন এইভাবে, আপনি যদি এদেরকে ভোটারই করেন, ভোটার করার পরে আপনি তাদেরকে নিয়ে আপনার যে দাবিটাকে তুলে আনলেন, তাহলে তার মানে আপনি একটা সুবিধা নিলেন, তাহলে আপনি এই কথাটা কেন বলতেছেন? 4 নম্বর কথা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি আরেকটা হতে পারে, সে মানুষকে, মানে মানুষের মধ্যে যেহেতু প্রশ্ন যে কিভাবে তোমরা জিতবা, তোমরা যে লড়াই করতেছো, মানে এটা প্রতীকী হিসাবে উনি এই এইটা শব্দটা হয়তো ব্যবহার মানুষকে করছেন। একটু আশা জাগাচ্ছে। কারণ আমি বলি ভাই, মানে এইটা বিশ্বাস করেন, আমি তবে তাদের আপনার এই কথাটা সূত্র ধরেই আমি একটু কথা বলতে চাই যে আসলে কি বিষয়টা তাই যে যখন আন্দোলন করেছিল তারা শেখ হাসিনার বিরুদ্ধে, তখনও কিন্তু অনেকেই এই প্রশ্নটাই তুলছিল যে এই ছেলেপেলেরা আসলে টিকতে পারবে না, এই কয়দিন পরে শেখ হাসিনা ঠিকই কন্ট্রোল করে ফেলবে। Right. তো তারপরে তারা কিন্তু বিজয়ী হলো। তো আসলে হয়তো নাসিরুদ্দিন পাটোয়ারি এই মেসেজটাই দিতে চেয়েছে আত্মবিশ্বাসটা যে মানুষকে তোমরা যারা দিতে মনে চাচ্ছে। করছো আমরা অনেক নবীন একটা দল, ছোট একটা দল, জিততে পারবো না বা কোনো অবদান রাখতে পারবো না, ওটা যেহেতু পেরেছি ওরকম টেকনিক দিয়ে আমরা এবারও পারবো, এরকম হয়তো একটা প্রতীকী শব্দ উনি ব্যবহার একটা করেছেন। প্রতীকী অর্থে বা এটা বুঝাইতে চাচ্ছে, কিন্তু এটা এই মুহূর্তে নির্বাচনের মাঠে এসে এগুলো বলা উচিত না। তা তো হয় কি জানেন, ওই জুলাই আগস্টের যে আন্দোলনটা, এটা প্রশ্নবিদ্ধ থাকবে। এই আন্দোলনটা নিয়ে মানুষ বলবে তার মানে টেকনিক করছে। টেকনিক কেন বলতেছেন আপনি? আপনি বলবেন মানুষ অংশগ্রহণ ছিল, এত ওইটাকে নিয়ে রাজনীতি করার দরকার নেই। কারণ ওইটা আবারও বলছি, ওইটা আওয়ামী লীগ ছাড়া সকলের অংশগ্রহণ ছিল, এটা আপনাদের মানতে হবে। আপনারা অগ্রভাগে ছিলেন, আপনারা যে ব্যানারটা করেছিলেন এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার, কিন্তু ওই আন্দোলনকে পুঁজি করে রাজনীতি করার জন্য সবাই কিন্তু একমত হবে না আপনার সাথে। ওই আন্দোলনের সফলতা তুলে আপনি যদি ঘরে ফসল তুলতে চান সফলতা নিয়ে, ওইটার সাথে একমত হবে না রে ভাই। কারণ প্রথম বুঝতে হবে, আপনি আগে নিজে কথা বলেন তো বেসরকারি সবগুলো ইউনিভার্সিটির ছেলেমেয়েদের সাথে, ওরা কি ছাত্র রাজনীতি পছন্দ করে কিনা? তারা তো এই স্টুডেন্ট পলিটিক্সকে, সে রাজনীতি দল তারা করে কিনা? আপনি তাদের সাথে কথা বলছেন? এখন কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসে যে এই যে তাদের যে নির্বাচনটা হলো, কমিটি হলো, কমিটিকে কারা দিয়েছে রায়, ফলে আমরা সেটাতে যাচ্ছি না। আমরা চাচ্ছি একটা কথা, যে এমন কোনো কথা বলা উচিত না যে কথা আরো নতুন করে বিতর্ক তৈরি করে। এখন বিতর্কে যাওয়ার সময় না, আমরা সামনের দিকে আগাবো, পেছনটাকে আমরা মনে রাখবো, সামনের দিকে আগাবো। আমাদের দেশটা অনেকভাবে পিছিয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে বহির্বিশ্বের কাছে আমাদের একটা পরিচয় চলে গেছে যে আমরা মানুষ জাতি হিসেবে খুব দুর্নীতিপরায়ণ, আমরা খুব ভালো মানুষ না। এই বাজে মেসেজ চলে গেছে। এই ইমেজ ভালো করে আনার দায়িত্ব আমাদের সবার আগে আপনাদের। আমরা যেন আর কোনো মপ না দেখি, আমরা যেন অন্যায়ভাবে কারোর প্রতি হস্তক্ষেপ করতে না দেখি, আমরা অন্যের বাক স্বাধীনতায় যেন হস্তক্ষেপ করতে না দেখি। গতকালকেও জাতির উদ্দেশ্যে ভাষণে উনি কিন্তু এই বিষয়গুলো খুব ক্লিয়ার করে কিন্তু বলেছেন। উনি তো বলতেছে, শুনতেছে না তো, কথা কি শুনতেছে? সবচেয়ে বেশি বিব্রত হচ্ছে আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা তো ওনার সমালোচনা করছি, কিন্তু ওনার জায়গাটা দেখেন তো, উনি কোন উনুনের মধ্যে বসে আছে।
ওনাকে বলতে হচ্ছে চাপে পড়ে যে আমার নিয়োগকর্তা ছাত্ররা, সাথে সাথে সব বিএনপি থেকে শুরু করে সব, এই তার মানে কি ছাত্ররা রাজনীতি দল করবে, ওরা যা বলবে আপনি তো তাই শুনবেন। এখন ওনার ছাত্রদেরটা না শুনলে, উনি একবার বলছে, একটা কথা বলছে শুধু যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। হঠাৎ করে কি অবস্থা হলো খেয়াল করছেন? পুরা দেশে মানে একটা অস্থিরতা তৈরি হলো। উনি ডানেও যেতে পারতেছেন, বামেও যেতে পারতেন। বাবু, আমরা এতক্ষণ রাজনীতি এবং সমসাময়িক যে আলোচিত বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা যদি একটু উপসঙ্গটা চেঞ্জ করি, সেটা হচ্ছে যে আরেকটা বিষয় খুব ছোট বা ক্ষুদ্র করে হলেও আলোচনায় এসেছে, একটা বিনোদন কেন্দ্রিক বিষয়। আমরা জানি যে ঈদ মানে একটু বিনোদনের মানুষ দেখে, স্পেশাল সব প্রোগ্রাম, সিনেমা মুক্তি পায়। ঠিক এর ভিতরে আবারও সেই আলোচিত নায়িকা পরীমণি একটা বোমা ফাটিয়ে ফেললেন। সেটা হচ্ছে বর্ষার একটা সাংবাদিক সম্মেলনে বর্ষা একটা কথা বলেছিল যে সে তার ছেলেদের যা বড় হচ্ছে, বাচ্চারা বড় হচ্ছে, তাদের কারণে তিনি অভিনয় করতে চাচ্ছেন না। এটা নিয়ে পরীমণি একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে পরীমণি যে কথাগুলো বলেছেন, আমরা মন্তব্য বক্সে গিয়ে দেখেছি যে পরীমণিকে অনেকে এই বিষয়টা নিয়ে সমর্থনও করছেন। এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে জানতে চাই। আমাদের এটা কি বলবো, এখন প্রথমত হচ্ছে বর্ষা তার ব্যক্তি জীবনে কেন অভিনয় নাই সেটা বলতে গিয়ে বলেছে 10 বছর পরে আমার ছেলেরা বড় হয়ে যদি দেখে আমার মা এভাবে নাচ গান করতো বা ইয়ে করতো, সেটা আমি বাচ্চা ছেলেদের সামনে কি বলবো, এই জন্য এখন থেকে আমি সরে গেছি, বা আমার মা নায়িকা ছিল, কথাটা আসলে উনি হয়তো আমার হাতে 3টা ছবি আছে বলেনি, এটা কথা বলতে গিয়ে বলে ফেলেছে। এখন সেটা নিয়ে আমি দেখলাম প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা যখন অনেকেই নানা কথা বলছে, এর মধ্যে দীপা খন্দকার খুব জোরালো ভাবে এটাকে তিনি সমর্থন করেননি বর্ষার কথাটা। আজকে পরীমণি সকালবেলা দেখলাম একটা ফাটিয়েছেন, মানে কিভাবে তিনি দাড়ি কমা বিশ্লেষণ করে বলেছেন যে আপনি যখন আপনার ছেলেরা আর যা দেখবে না, কিন্তু আপনি যা করেছেন তাকে ভুলবে যা আছে, এবং যেই অঙ্গভঙ্গির কথা বলেছে, মানে আমি মনে করি, এবং পরীমণি যে এভাবে লিখতে পারে এটা আমার ধারণা অতীত ছিল, কল্পনাতীত। যাই হোক, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, এগুলো এভাবে আসলে পাবলিক ওপেন প্ল্যাটফর্মে কেউ কাউকে এভাবে তীর্যকভাবে কথা না বলাটা ভালো। প্রথমত হচ্ছে বর্ষাই বা কেন এটা বলেছে জানি না, তবে পরীমণি যেটা বলেছে হয়তো তার শিল্পী সত্তা আঘাত লেগেছে যে আমার তো সন্তানরা বড় হবে, তার মানে কি দুদিন পরে। একটি শব্দ পরীমণি যে প্রতিবাদ করেছে বর্ষা, সেই শব্দটা নিয়ে আসলে সব শিল্পীরই আপত্তি থাকার কথা, যে তার হাজবেন্ড নিয়ে বলেছে যে আমার হাজবেন্ডকে। আমি সেটা আসছি না, এই কথাটাও আসলে এভাবে বলা উচিত না। দেখেন, আমরা কিন্তু এর চাইতে বর্ষার আগে আরো কয়েকজন নায়িকাকে দেখেছি, তাদের ব্যক্তি জীবনটা আমি দেখেছি, নাম বলছি না, আপনি খুব কাছে থেকে দেখেছি। সকলেই বলে যে আমরা বিয়েতে খুব ভালো আছি, কিন্তু আমার হাজবেন্ডকে আমি ছেড়ে দিতে পারি। বাস্তবে কি ভাই পারে? আমরা দেখেছি এক রাত না 2 ঘন্টার মধ্যে ঘটনার কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। ফলে এই ধরনের কথা আমরা, যেটা পাবলিকলি বলা উচিত না, ব্যক্তি জীবনের যে অংশটুকু পাবলিকলি করছেন। আমি যদি আজকে বলি আমি অনন্ত জলিলকে বর্ষা বলেছে হ্যাঁ আজকে 5টা নায়িকাকে নিয়ে কাজ করুক, সেটা সত্যি সে মেনে নেবে, এতদিন দেননি কেন? আমার প্রশ্ন, এতদিন দেননি কেন? পর থেকে বর্ষা, আপনাকে আমি জিজ্ঞেস করছি, খোঁজদা সার্চের পর থেকে অনন্ত জলিল যে এত ব্যয়বহুল ছবি করেছে, প্রত্যেকটা নায়িকা আপনি, অন্য কাউনো নায়িকা, ইভেন একই সাথে একইভাবে প্রশ্ন দেয়, এরপরে যতগুলো সিনেমা করেছেন আপনি নিজে, প্রত্যেকটা নায়ক অনন্ত, কেন অন্য নয়? আপনি তো নায়িকা হিসেবে দেখতে খুবই সুন্দর ছিলেন, কাজ করতেন। শাকিব খানের সাথে আপনাকে কোনো সিনেমায় তো আমরা দেখিনি, বা বর্ষাকে তো আমরা বুবলি বা ববি এদের কারোর সাথে দেখিনি। ফলে আসলে দেখেন, আমরা এমন এটা না বলি যেই কথাগুলো আসলে আরো সমালোচনা তুলে। আর আপনাকে আমার যেটুকু মনে হয় ব্যক্তিগতভাবে, বর্ষাকে আমি যতটুকু চিনি, বর্ষা আসলে কোনো কিছু মিন করে কাউকে এটা বলেনি। বর্ষা হয়তো খুব ক্যাজুয়ালি একটা কথা বলতে গিয়ে বলেছে, এটাকে যেভাবে আমরা নানাভাবে কালার করেছি,